কবি কালিদাসের এক মালিনী ছিল, ফুল জোগাইত। কালিদাস দরিদ্র ব্রাহ্মণ, ফুলের দাম দিতে পারিতেন না। তৎপরিবর্তে স্বরচিত কাব্যগুলি মালিনীকে পড়িয়া শুনাইতেন। একদিন মালিনীর পুকুরে একটি অপূর্ব পদ্ম ফুটিয়াছিল। মালিনী তাহা আনিয়া কালিদাসকে উপহার দিল। কবি তাহার পুরস্কার স্বরূপ মেঘদূত পড়িয়া শুনাইতে লাগিলেন। মেঘদূত কাব্য রসের সাগর, কিন্তু সকলেই জানেন যে তাহার প্রথম কবিতা কয়টি কিছু নিরস। মালিনীর ভালো লাগিল না, সে বিরক্ত হইয়া উঠিয়া চলিল। কবি জিজ্ঞাসা করিলেন, মালিনী সখী, চলিলে যে? মালিনী বলিল, তোমার কবিতায় রস কই? মালিনী, তুমি কখনো স্বর্গে যাইতে পারিবে না। কেন? স্বর্গে সিঁড়ি আছে, লক্ষ যোজন সিঁড়ি ভাঙিয়া স্বর্গে উঠিতে হয়। আমার এই মেঘদূত কাব্য স্বর্গেরও সিঁড়ি আছে। এই নিরস কবিতাগুলি সেই সিঁড়ি। তুমি এই সামান্য সিঁড়ি ভাঙিতে পারিলে না, তবে লক্ষ যোজন সিঁড়ি ভাঙিবে কি প্রকারে? মালিনী তখন ব্রহ্মশাপে স্বর্গ হারাইবার ভয়ে ভীতা হইয়া আদ্যপ্রান্ত মেঘদূত শ্রবণ করিল। শ্রবণান্তে প্রীতা হইয়া পরদিন মদন মোহিনী নামে বিচিত্রা মালা গাঁথিয়া আনিয়া কবি শিরে পড়াইয়া গেল। আমার এই সামান্য কাব্য স্বর্গও নয়, ইহার লক্ষ যোজন সিঁড়িও নাই। রসও অল্প, সিঁড়িও ছোট। এই নিরস পরিচ্ছেদ কয়টি সেই সিঁড়ি। যদি পাঠক শ্রেণীর মধ্যে কেহ মালিনী চরিত্র থাকেন, তবে তাহাকে সতর্ক করিয়া দিই যে তিনি এ সিঁড়ি না ভাঙিলে সে রস মধ্যে প্রবেশ লাভ করিতে পারিবেন না। আমাদের আজকের নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বিষবৃক্ষ তৃতীয় পর্ব। গল্প পাঠে আমি সঞ্চিতা। গল্পের দ্বিতীয় পর্বে আপনারা শুনেছেন নগেন্দ্র গোবিন্দপুর গ্রামে কুন্দনন্দিনীর কোনো আত্মীয়ের সন্ধান পায় না এবং ওই গ্রামেরই একজন নগেন্দ্রকে বলেন বিনোদ ঘোষ নামে এক মিশো কলকাতার শ্যামবাজারে থাকে। কাজেই নগেন্দ্র কুন্দকে নিয়ে কলকাতায় আসেন, কিন্তু বিনোদ ঘোষ নামে কারোর সন্ধান পাওয়া যায় না। অগত্যা নগেন্দ্র কুন্দনন্দিনীকে নিয়ে নিজের অনুজা কমলমণির বাড়িতে আশ্রয় নেন। কমলমণি কুন্দকে লেখাপড়া শেখাতে থাকেন এবং অন্যদিকে সূর্যমুখী পত্রের মাধ্যমে জানায় তারাচরণের সাথে সে কুন্দনন্দিনীর বিবাহ দিতে ইচ্ছুক। ওদিকে নগেন্দ্র নিজের সুহৃদকে পত্র লেখার সময় কুন্দনন্দিনীর রূপের এক অপূর্ব বর্ণনা করেন। কুন্দনন্দিনীর স্বপ্নে তার মাতা একজন পুরুষ এবং একজন নারী মূর্তির থেকে কুন্দকে সাবধান থাকতে বলেছিলেন এবং জানা যায় পুরুষ মূর্তিটি হলো নগেন্দ্রের, কিন্তু স্ত্রী মূর্তিটি কার সেই সম্পর্কে কিছু জানা যায় না। শুরু হচ্ছে গল্পের তৃতীয় পর্ব। সূর্যমুখীর পিত্রালয় কোন নগর? তাহার পিতা একজন ভদ্রকায়স্থ, কলিকাতায় কোনো হৌসে কেশিয়ারি করিতেন। সূর্যমুখী তাহার একমাত্র সন্তান। শিশুকালে শ্রীমতী নামে এক বিধবা কায়স্থ কন্যা দাসী ভাবে তাহার গৃহে থাকিয়া সূর্যমুখীকে লালন পালন করিত। শ্রীমতীর একটি শিশু সন্তান ছিল, তাহারই নাম তারাচরণ। সে সূর্যমুখীর সমবয়স্ক। সূর্যমুখী তাহার সহিত বাল্যকালে খেলা করিতেন এবং বাল্যসখিত্ব প্রযুক্ত তাহার প্রতি তাহার ভাতৃবৎ স্নেহ জন্মিয়াছিল। শ্রীমতী বিশেষ রূপবতী ছিল, সুতরাং অচিরাৎ বিপদে পতিত হইল। গ্রামস্থ একজন দুশ্চরিত্র ধনী ব্যক্তির চক্ষে পড়িয়া সে সূর্যমুখীর পিতার গৃহ ত্যাগ করিয়া গেল। কোথায় গেল তাহা কেহ বিশেষ জানিতে পারিল না, কিন্তু শ্রীমতী আর ফিরিয়া আসিল না। শ্রীমতী তারাচরণকে ফেলিয়া গিয়াছিল। তারাচরণ সূর্যমুখীর পিতৃগৃহে রহিল। সূর্যমুখীর পিতা অতি দয়ালু চিত্ত ছিলেন। তিনি ওই অনাথ বালককে আত্মসন্তানবৎ প্রতিপালন করিলেন এবং তাহাকে দাসত্বাদি কোনো হীনবৃত্তিতে প্রবর্তিত না করিয়া লেখাপড়া শিক্ষায় নিযুক্ত করিলেন। তারাচরণ এক অবৈতনিক মিশনারি স্কুলে ইংরেজি শিখিতে লাগিল। পরে সূর্যমুখীর বিবাহ হইল। তাহার কয়েক বৎসর পরে তাহার পিতার পরলোক হইল। তখন তারাচরণ এক প্রকার মোটামুটি ইংরেজি শিখিয়াছিলেন।
কিন্তু কোনো কর্মকার্যে সুবিধা করিয়া উঠিতে পারেন নাই। সূর্যমুখীর পিচ্চি পরলোকের পর নিরাশ্রয় হইয়া তিনি সূর্যমুখীর কাছে গেলেন। সূর্যমুখী নগেন্দ্রকে প্রবৃত্তি দিয়া গ্রামে একটি স্কুল সংস্থাপিত করাইলেন। তারাচরণ তাহাতে মাস্টার নিযুক্ত হইলেন। এক্ষণে গ্রান্টিন এডের প্রভাবে গ্রামে গ্রামে তেরিকাটা, টপ্পবাজ, নিরীহ ভালো মানুষ মাস্টারবাবুরা বিরাজ করিতেছে, কিন্তু তৎকালে সচরাচর মাস্টারবাবু দেখা যাইত না। সুতরাং তারাচরণ একজন গ্রাম্য দেবতার মধ্যে হইয়া উঠিলেন। বিশেষত তিনি সিটিজেন অব দ্য ওয়ার্ল্ড এবং স্পেকট্যাটর পড়িয়াছিলেন, এবং 3 বুক জিওমেট্রি তাহার পঠিত থাকার কথাও বাজারে রাষ্ট্র ছিল। এই সকল গুণে তিনি দেবীপুর নিবাসী জমিদার দেবেন্দ্র বাবুর ব্রাহ্ম সমাজভুক্ত হইলেন এবং বাবুর পারিষদ মধ্যে গণ্য হইলেন। সমাজে তারাচরণ বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষা এবং পৌত্তলিকা বিদ্বেষাদি সম্বন্ধে অনেক প্রবন্ধ লিখিয়া প্রতি সপ্তাহে পাঠ করিতেন এবং হে পরম কারণিক পরমেশ্বর এই বলিয়া আরম্ভ করিয়া দীর্ঘ দীর্ঘ বক্তৃতা করিতেন। তাহার কোনোটা বা তত্ত্ববোধিনী হইতে নকল করিয়া লইতেন, কোনোটা বা স্কুলের পণ্ডিতের দ্বারা লেখাইয়া লইতেন। মুখে সর্বদা বলিতেন, তোমরা ইট পাটকেলের পূজা ছাড়ো, খুড়ি জ্যাঠাইয়ের বিবাহ দাও, মেয়েদের লেখাপড়া শেখাও, তাহাদের পিজোড়ায় পড়িয়া রাখো কেন, মেয়েদের বাহির করো। স্ত্রীলোক সম্বন্ধে এতটা লিবারালিটির একটা বিশেষ কারণ ছিল, তাহার নিজের গৃহ স্ত্রীলোক শূন্য। এ পর্যন্ত তাহার বিবাহ হয় নাই। সূর্যমুখী তাহার বিবাহের জন্য অনেক যত্ন করিয়াছিলেন, কিন্তু তাহার মাতার কুলত্যাগের কথা গোবিন্দপুরে প্রচার হওয়ায় কোনো ভদ্রকায়স্থ তাহাকে কন্যা দিতে সম্মত হয় নাই। অনেক ইতর কায়স্থের কালো কুৎসিত কন্যা পাওয়া গেল, কিন্তু সূর্যমুখী তারাচরণকে ভাতৃবৎ ভাবিতেন। কি প্রকারে ইতর লোকের কন্যাকে ভাইজ বলিবেন, এই ভাবিয়া তাহাতে সম্মত হন নাই। কোনো ভদ্রকায়স্থের সুরূপা কন্যার সন্ধানে ছিলেন। এমৎকালে নগেন্দ্রের পত্রে কুন্দনন্দিনীর রূপগুণের কথা জানিয়া তাহারই সঙ্গে তারাচরণের বিবাহ দিবেন স্থির করিলেন। কুন্দ নগেন্দ্র দত্তের সঙ্গে গোবিন্দপুরে আসিল। কুন্দ নগেন্দ্রের বাড়ি দেখিয়া অবাক হইল। এত বড় বাড়ি সে কখনো দেখে নাই। তাহার বাহিরে 3 মহল, ভিতরে 3 মহল, এক একটি মহল এক একটি বৃহৎ পুরী। প্রথমে যে সদর মহল, তাহাতে এক লোহার ফটক দিয়া প্রবেশ করিতে হয়। তাহার চতুষ্পার্শ্বে বিচিত্র উচ্চ লোহার রেল। ফটক দিয়া তৃণশূন্য প্রশস্ত রক্তবর্ণ সুনির্মিত পথে যাইতে হয়। পথের 2 পার্শ্বে গোগণের মনোরঞ্জন, কোমল নবচিহ্ন বিশিষ্ট 2 খণ্ড ভূমি। তাহাতে মধ্যে মধ্যে মণ্ডলাকারে রোপিত সকুসুম পুষ্পবৃক্ষ সকল বিচিত্র পুষ্প পল্লবে শোভা পাইতেছে। সম্মুখে বড় উচ্চ 1.5 তলা বৈঠকখানা, অতি প্রশস্ত সোপান গ্রহণ করিয়া তাহাতে উঠিতে হয়। তাহার বারান্দায় বড় বড় মোটা ফ্লটের থাম হর্মতল মর্মর প্রস্তরাবৃত। আলিশার উপরে মধ্যস্থলে এক মৃন্ময় বিশাল সিংহ জটালম্বিত করিয়া লোলভ জিহ্বা বাহির করিয়াছে। এইটি নগেন্দ্রের বৈঠকখানা। তৃণপুষ্পময় ভূমিখণ্ডদ্বয়ের 2 পার্শ্বে, অর্থাৎ বামে ও দক্ষিণে 2 সারি 1 তলা কোঠা। এক সারিতে দপ্তরখানা ও কাছারি, আরেক সারিতে তোষাখানা এবং ভৃত্যবর্গের বাসস্থান। ফটকের 2 পার্শ্বে দ্বাররক্ষক দিগের থাকিবার ঘর। এই প্রথম মহলের নাম কাছারি বাড়ি। উহার পার্শ্বে পূজার বাড়ি। পূজার বাড়িতে রীতিমতো বড় পূজার দালান আর 3 পার্শ্বে প্রথামতো দোতলা চক বা চত্বর, মধ্যে বড় উঠান। এ মহলে কেহ বাস করে না। দুর্গোৎসবের সময় বড় ধুমধাম হয়, কিন্তু এখন উঠানে টালির পাশ দিয়া ঘাস গজাইতেছে। দালান তরদালান পায়রায় পুড়িয়া পড়িয়াছে। কুঠারি সকল আসবাবে ভরা, চাবি বন্ধ। তাহার পাশে ঠাকুর বাড়ি।
সেখানে বিচিত্র দেব মন্দির, সুন্দর প্রস্তর বিশিষ্ট নাট মন্দির, 3 পাশে দেবতাদিগের পাকশালা, পূজারীদিগের থাকিবার ঘর এবং অতিথিশালা। সে মহলে লোকের অভাব নাই। গলায় মালা চন্দন তিলক বিশিষ্ট পূজারীর দল, পাচকের দল, কেহ ফুলের সাজি লইয়া আসিতেছে, কেহ ঠাকুর স্নান করাইতেছে, কেহ ঘণ্টা নাড়িতেছে, কেহ বকাবকি করিতেছে, কেহ চন্দন ঘষিতেছে, তো কেহ পাক করিতেছে। দাস দাসীরা কেহ জলের ভার আনিতেছে, কেহ ঘর ধুইতেছে, কেহ চাল ধুইয়া আনিতেছে, কেহ ব্রাহ্মণ দিগের সঙ্গে কলহ করিতেছে। অতিথিশালায় কোথাও ভস্য মাখা সন্ন্যাসী ঠাকুর জটা এলাইয়া চিত হইয়া শুইয়া আছেন, কোথাও ঊর্ধ্ববাহু 1 হাত উচ্চ করিয়া দত্তবাড়ির দাসী মহলে ঔষধ বিতরণ করিতেছেন, কোথাও শ্বেতশস্ত্র বিশিষ্ট গৈরিক বসনধারী ব্রহ্মচারী রুদ্রাক্ষমালা দোলাইয়া নাগরী অক্ষরে হাতে লেখা ভগবদ্ গীতা পাঠ করিতেছেন, কোথাও কোনো উদরপরায়ণ সাধু ঘি ময়দার পরিমাণ লইয়া গণ্ডগোল বাঁধাইতেছে, কোথাও বৈরাগীর দল শুষ্ক কণ্ঠে তুলসীর মালা আটিয়া কপাল জড়িয়া তিলক করিয়া মৃদঙ্গ বাজাইতেছে, মাথায় আর্ট ফলা নুড়িতেছে এবং নাসিকা দোলাইয়া কথা কইতে যে পেলেম না দাদা বলাই সঙ্গে ছিল, কথা কইতে যে বলিয়া কীর্তন করিতেছে। কোথাও বৈষ্ণবীরা বৈরাগী রঞ্জন রসকলি কাটিয়া খঞ্জনির তালে মধকানের কি গোবিন্দ অধিকারীর গীত গাইতেছে, কোথাও কিশোর বয়স্কা নবীনা বৈষ্ণবী প্রাচীনার সঙ্গে গাইতেছে, কোথাও অর্ধ বয়সী বুড়া বৈরাগীর সঙ্গে গলা মিলাইতেছে। নাট মন্দিরের মাঝখানে পাড়ার নিষ্কর্মা ছেলেরা লড়াই ঝগড়া মারামারি করিতেছে এবং পরস্পর মাতা পিতার উদ্দেশ্যে নানান প্রকার সুসভ্য গালাগালি করিতেছে। এই 3 মহল সদর, এই 3 মহলের পশ্চাতে 3 মহল অন্দর। কাছারি বাড়ির পশ্চাতে যে অন্দরমহল, তাহা নগেন্দ্রের নিজ ব্যবহার্য। তন্মধ্যে কেবল তিনি, তাহার ভার্যা ও তাহাদের নিজ পরিচর্যায় নিযুক্ত দাসীরা থাকিত এবং তাহাদের নিজ ব্যবহার্য দ্রব্য সামগ্রী থাকিত। এই মহল নূতন, নগেন্দ্রের নিজের প্রস্তুত এবং তাহার নির্মাণ অতি পরিপাটি। তাহার পাশে পূজার বাড়ির পশ্চাতে সাবেক অন্দর, তাহা পুরাতন, কুনির্মিত, ঘর সকল অনুচ্চ, ক্ষুদ্র এবং অপরিষ্কৃত। এই পুরী বহু সংখ্যক আত্মীয় কুটুম্ব, কন্যা, মাসি, মাসিত ভগিনী, পিসি, পিসিত ভগিনী, বিধবা মাসি, সধবা ভাগিনী, পিসিত ভাইয়ের স্ত্রী, মাসিত ভাইয়ের মেয়ে ইত্যাদি নানাবিধ কুটুম্বিনীতে কাক সমাকুল বটবৃক্ষের ন্যায় রাত্রি দিবা কলকল করিত এবং অনুক্ষণ নানা প্রকার চিৎকার, হাস্য, পরিহাস, কলহ, কুতর্ক, গল্প, পরনিন্দা, বালকের হুড়োহুড়ি, বালিকার রোদন, জলান, কাপড় দে, ভাত রাঁধলে না, ছেলে খায় নাই, দুধ কই ইত্যাদি শব্দে সংক্ষুব্ধ সাগরবৎ শোভিত হইত। তাহার পাশে ঠাকুরবাড়ির পশ্চাতে রন্ধনশালা, সেখানে আরও যাক। কোথাও কোনো পাচিকা ভাতের হাঁড়িতে জাল দিয়া পা গোট করিয়া প্রতিবাসিনীর সঙ্গে তাহার ছেলের বিবাহের ঘটার গল্প করিতেছেন, কোনো পাচিকা বা কাঁচা কাঠে ফু দিতে দিতে ধুয়ায় বিগলিতাশ্রুলোচনা হইয়া বাড়ির গোমস্তার নিন্দা করিতেছেন এবং সে যে টাকা চুরি করিবার মানসেই ভিজা কাঠ কাটাইয়াছে তদ বিষয়ে বহুবিধ প্রমাণ প্রয়োগ করিতেছেন। কোনো সুন্দরী তপ্ত তৈলে মাছ দিয়া চক্ষু মদিয়া দশনাবলী বিকট করিয়া মুখভঙ্গি করিয়াছেন, কেননা তপ্ত তৈল ছিটকাইয়া তাহার গায়ে লাগিয়াছে। কেহ বা স্নানকালে বহু তৈলাক্ত অসংযমিত কেশরাশি চূড়ার আকারে সীমান্ত দেশে বাঁধিয়া ডালে কাটি দিতেছেন, যেন রাখাল পাচনি হস্তে গরু ঠেঙাইতেছে। কোথাও বা বড় বটি পাতিয়া বামি, খেমি, গোপালের মা, নেপালের মা, লাউ, কুমড়া, বারতাকু, পটল, শাক কুটিতেছে, তাতে ঘস ঘস কচকচ শব্দ হইতেছে। মুখে পাড়ার নিন্দা, মনিবের নিন্দা, পরস্পরকে গালাগালি করিতেছে এবং গোলাপি অল্প বয়সে বিধবা হইল, চাঁদির স্বামী বড় মাতাল, কৈলাসের জামাইয়ের বড় চাকরি হইয়াছে, সে দারোগার মুহুরি,
গোপালে উড়ে যাত্রার মতো পৃথিবীতে এমন আর কিছুই নাই। পার্বতীর ছেলের মতো তুষ্ট ছেলে আর বিশ্ব বাংলায় নাই। ইংরেজরা নাকি রাবণের বংশ। ভগীরথ গঙ্গা এনেছেন। ভট্টাচার্যদের মেয়ের উপপতি শ্যাম বিশ্বাস। এইরূপ নানা বিষয়ে সমালোচনা হইতেছে। কোনো কৃষ্ণবর্ণী স্থূলাঙ্গী প্রাঙ্গণে এক মহান্ত্ররূপী বটি ছায়ের উপর সংস্থাপিত করিয়া মৎস্যজাতির সদ্য প্রাণ সংহার করিতেছেন। চিলেরা বিপুলাঙ্গীর শরীর গৌরব এবং হস্ত লাঘব করিয়া ভয়ে আগু হইতেছেন না, কিন্তু দুই একবার ছৌ মারিতেও ছাড়িতেছে না। কোনো বক্ককেশা জল আনিতেছে, কোনো ভীম দর্শন বাটনা বাটিতেছে, কোথাও বা ভাণ্ডার মধ্যে দাসী, পাচিকা এবং ভাণ্ডারের রক্ষাকারিণী এই তিনজনের তুমুল সংগ্রাম উপস্থিত। ভাণ্ডার কর্তৃ তর্ক করিতেছেন যে ঘৃত দিয়াছি তাহাই ন্যায্য খরচ। পাচিকা তর্ক করিতেছে যে ন্যায্য খরচে কুলাইবে কি প্রকারে। দাসী তর্ক করিতেছে যে যদি ভাণ্ডারের চাবি খোলা থাকে তাহা হইলে আমরা কোন রূপে কুলাইয়া দিতে পারি। ভাতের উমেদারিতে অনেকগুলি ছেলে মেয়ে কাঙালি কুকুর বসিয়াছে। বিড়ালেরা উমেদারি করে না, তাহারা অবকাশ মতে দোষভাবে পরগৃহে প্রবেশ করে বিনা অনুমতিতেই খাদ্য লইয়া যাইতেছে। কোথাও অনধিকার প্রবিষ্টা কোনো গাভী লাউয়ের খোলা, বেগুনের ও পটলের বোটা এবং কলার পাত অমৃত বোধে চক্ষু বুজিয়া চর্বণ করিতেছে। এই তিন মহল অন্দরমহলের পর পুষ্পোদ্যান, পুষ্পোদ্যান পরে নীল মেঘখণ্ড তুল্য প্রশস্ত দীর্ঘিকা, দীর্ঘিকা প্রাচীর বেষ্টিত। ভিতর বাটির তিন মহল ও পুষ্পোদ্যানের মধ্যে খিড়কির পথ, তাহার দুই মুখে দুই দ্বার, সেই দুই খিড়কি, ওই পথ দিয়া অন্দরে তিন মহলেই প্রবেশ করা যায়। বাড়ির বাহিরে আস্তাবল, হাতিশালা, কুকুরের ঘর, গোশালা, চিড়িয়াখানা ইত্যাদি স্থান ছিল। কুন্দনন্দিনী বিস্মিত নেত্রে নগেন্দ্রের অপরিমতি ঐশ্বর্য দেখিতে দেখিতে শিবিকারোহণে অন্তঃপুরে প্রবেশ করিল। সে সূর্যমুখীর নিকটে আনীত হইয়া তাহাকে প্রণাম করিল। সূর্যমুখী আশীর্বাদ করিলেন। নগেন্দ্র সঙ্গে স্বপ্নদৃষ্ট পুরুষরূপের সাদৃশ্য অনুভূত করিয়া কুন্দনন্দিনীর মনে মনে এমত সন্দেহ জন্মিয়াছিল যে তাহার পত্নী অবশ্য তৎপদৃষ্টা শ্রীমূর্তির সদৃশ রূপা হইবেন। কিন্তু সূর্যমুখীকে দেখিয়া সে সন্দেহ দূর হইল। কুন্দ দেখিল যে সূর্যমুখী আকাশপটে দৃষ্টা নারীর ন্যায় শ্যামাঙ্গী নহে। সূর্যমুখী পূর্ণ চন্দ্রতুল্য তপ্ত কাঞ্চন বর্ণা। তাহার চক্ষু সুন্দর বটে, কিন্তু যে প্রকৃতির চক্ষু স্বপ্নে দেখিয়াছিল এসে চক্ষু নহে। সূর্যমুখীর চক্ষু সুদীর্ঘ, অলোকস্পর্শী সুযুগ সমাশ্রিত, কমনীয় বঙ্কিম পল্লব রেখার মধ্যস্থ, মণ্ডলাংশের আকারে ঈষৎস্ফীত, উজ্জ্বল অথচ মন্দগতি বিশিষ্ট। স্বপ্নদৃষ্টা শ্যামাঙ্গীর চক্ষুর এরূপ অলৌকিক মনোহারিত্ব ছিল না। সূর্যমুখীর অবয়ব সেরূপ নহে। স্বপ্নদৃষ্টা খর্বাকৃতি সূর্যমুখীর আকারে কিঞ্চিত দীর্ঘ, বাতান্দোলিত লতার ন্যায় সৌন্দর্য ভরে দুলিতেছে। স্বপ্নদৃষ্টার বয়স 20 অধিক বোধ হয় নাই। সূর্যমুখীর বয়স প্রায় 16। সূর্যমুখীর সঙ্গে সেই মূর্তির কোনো সাদৃশ্য নাই দেখিয়া কুন্দ স্বচ্ছন্দ চিত্ত হইল। সূর্যমুখী কুন্দকে সাদর সম্ভাষণ করিয়া তাহার পরিচর্যার্থ দাসী দিগকে ডাকিয়া আদেশ করিলেন এবং তন্মধ্যে যে প্রধানা তাহাকে কহিলেন যে এই কুন্দের সঙ্গে আমি তারাচরণের বিবাহ দিব, অতএব ইহাকে তুমি আমার ভাইজের মতো যত্ন করিবে। দাসী স্বীকৃতা হইল। কুন্দকে সে সঙ্গে করিয়া কক্ষান্তরে লইয়া চলিল। কুন্দ এতক্ষণে তাহার প্রতি চাহিয়া দেখিল। দেখিয়া কুন্দের শরীর কণ্টাকিত এবং আপাদমস্তক সেদাক্ত হইল। যে স্ত্রীমূর্তি কুন্দ স্বপ্নে মাতার অঙ্গুলি নির্দেশক্রমে আকাশপটে দেখিয়াছিল, এই দাসী সেই পদ্ম পলাশলোচনা শ্যামাঙ্গী। কুন্দ ভীতি বিহ্বলা হইয়া মৃদু নিক্ষিপ্ত শ্বাসে জিজ্ঞাসা করিল, তুমি কে গা? দাসী কহিল, আমার নাম হীরা।
এইখানে পাঠক মহাশয় বড় বিরক্ত হইবেন। আখ্যায়িকা গ্রন্থের প্রথা আছে যে বিবাহটা শেষে হয়। আমরা আগেই কুন্দনন্দিনীর বিবাহ দিতে বসিলাম। আরও চিরকালের প্রথা আছে যে নায়িকার সঙ্গে যাহার পরিণয় হয় সে পরম সুন্দর হইবে, সর্বগুণে ভূষিত বড় বীরপুরুষ হইবে এবং নায়িকার প্রণয়ে ঢলঢল করিবে। গরিব তারাচরণের তো এ সকল কিছুই নাই। সৌন্দর্যের মধ্যে তামাটে বর্ণ আর খাদা নাক, বীর্য কেবল স্কুলের ছেলে মহলে প্রকাশ। আর প্রণয়ের বিষয়টা কুন্দনন্দিনীর সঙ্গে তাহার কত দূর ছিল বলিতে পারি না, কিন্তু একটা পোষা বানরির সঙ্গে একটু একটু ছিল। সে যাহা হোক, কুন্দনন্দিনীকে নগেন্দ্রের বাটি লইয়া আসিলে তারাচরণের সঙ্গে তাহার বিবাহ হইল। তারাচরণ সুন্দরী স্ত্রী ঘরে লইয়া গেলেন, কিন্তু সুন্দরী স্ত্রী লইয়া তিনি এক বিপদে পড়িলেন। পাঠক মহাশয়ের স্মরণ থাকিবে যে তারাচরণের স্ত্রী শিক্ষা ও জেনানা ভাঙার প্রবন্ধ সকল প্রায় দেবেন্দ্রবাবুর বৈঠকখানাতেই পড়া হইত। তৎসম্বন্ধে তর্ক বিতর্ককালে মাস্টার সর্বদাই দম্ভ করিয়া বলিতেন, কখনো যদি আমার সময় হয় তবে এ বিষয়ে প্রথম রিফর্ম করার দৃষ্টান্ত দেখাইব। আমার বিবাহ হইলে আমার স্ত্রীকে সকলের সম্মুখে বাহির করিব। এখন তো বিবাহ হইল, কুন্দনন্দিনীর সৌন্দর্যের খ্যাতি ইয়ার মহলে প্রচারিত হইল। সকলে প্রাচীন গীত কোট করিয়া বলিল, কোথা রহিল সে পণ? দেবেন্দ্র বলিলেন, কই হে, তুমিও কি ওল্ড ফুলদের তলে? স্ত্রীর সহিত আমাদের আলাপ করিয়া দাও না কেন? তারাচরণ বড় লজ্জিত হইলেন। দেবেন্দ্রবাবুর অনুরোধ ও বাক্য যন্ত্রণা এড়াইতে পারিলেন না। দেবেন্দ্রের সঙ্গে কুন্দনন্দিনীর সাক্ষাৎ করাইতে সম্মত হইলেন, কিন্তু ভয় পাছে সূর্যমুখী শুনিয়া রাগ করে। এই মত টালমাটাল করিয়া বৎসরাবধি গেল। তাহার পর আর টালমাটালে চলে না দেখিয়া বাড়ি মেরামতের ওজর করিয়া কুন্দকে নগেন্দ্রের গৃহে পাঠাইয়া দিলেন। বাড়ি মেরামত হইল, আবার আনিতে হইল। তখন দেবেন্দ্র একদিন স্বয়ং দল বলে তারাচরণের আলয়ে উপস্থিত হইলেন এবং তারাচরণকে মিথ্যা দাম্ভিকতার জন্য ব্যঙ্গ করিতে লাগিলেন। তখন অগত্যা তারাচরণ কুন্দনন্দিনীকে সাজাইয়া আনিয়া দেবেন্দ্রের সঙ্গে আলাপ করিয়া দিলেন। কুন্দনন্দিনী দেবেন্দ্রের সঙ্গে কি আলাপ করিল? ক্ষণকাল ঘোমটা দিয়া দাঁড়াইয়া থাকিয়া কাঁদিয়া পলাইয়া গেল, কিন্তু দেবেন্দ্র তাহার নবযৌবন সঞ্চারের অপূর্ব শোভা দেখিয়া মুগ্ধ হইলেন। সে শোভা আর ভুলিলেন না। ইহার কিছুদিন পরে দেবেন্দ্রের বাটিতে কোনো ক্রিয়া উপস্থিত। তাহার বাটি হইতে একটি বালিকা কুন্দকে নিমন্ত্রণ করিতে আসিল, কিন্তু সূর্যমুখী তাহা শুনিতে পাইয়া নিমন্ত্রণে যাওয়া নিষেধ করিলেন, সুতরাং যাওয়া হইল না। ইহার পর আরেকবার দেবেন্দ্র তারাচরণের গৃহে আসিয়া কুন্দের সঙ্গে পুনরালাপ করিয়া গেলেন। লোকমুখে সূর্যমুখী তাহাও শুনিলেন। শুনিয়া তারাচরণকে এমন ভৎসনা করিলেন যে সেই পর্যন্ত কুন্দনন্দিনীর সঙ্গে দেবেন্দ্রের আলাপ বন্ধ হইল। বিবাহের পর এই রূপে 3 বৎসর কাল কাটিল। তাহার পর কুন্দনন্দিনী বিধবা হইলেন। জ্বর বিকারে তারাচরণের মৃত্যু হইল। সূর্যমুখী কুন্দকে আপন বাড়িতে আনিয়া রাখিলেন। তারাচরণকে যে বাড়ি করিয়া দিয়াছিলেন তাহা বেচিয়া কুন্দকে কাগজ করিয়া দিলেন। পাঠক মহাশয় বড় বিরক্ত হইলেন সত্য, কিন্তু এত দূরে আখ্যায়িকা আরম্ভ হইল, এত দূরে বিষবৃক্ষের বীজ বপন হইল। শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বিষবৃক্ষ 3য় পর্ব। গল্প পাঠে আমি সঞ্চিতা। এই যে আপনারা গল্প শুনে লাইক না দিয়েই চলে যাচ্ছেন, এত বড় একটা উপন্যাস শেষ করার উৎসাহ আমি কোথা থেকে পাই বলুন তো? আসছি গল্পের পরের পর্ব নিয়ে পরের সপ্তাহে। ততক্ষণ লাইকটা করুন আর সঙ্গে থাকুন।